অষ্টম শ্রেণী ভূগোলে আজকে আমরা এই দ্বিতীয় চ্যাপ্টার, খুব ভালো একটা চ্যাপ্টার, আমরা ধীরে ধীরে আলোচনা করব। আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, অনেকের হয়তো এটা পছন্দ হয়নি, সেটা স্বাভাবিক না হওয়াটাই, কারণ তোমরা যে ধরনের পড়াশোনা করো সেটা আমি অতটা বুঝতে পারিনি। আমি জাস্ট একটা ধারণা দিয়েছিলাম চ্যাপ্টারটা কেমন করে পড়বে। চলো, আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখবে। এই চ্যাপ্টারটা পড়তে এসে আমাদের একটু প্রথমে ফিরে যেতে হবে। প্রথম চ্যাপ্টারটা কথা মনে করতে হবে। প্রথম চ্যাপ্টার আমরা দেখেছিলাম পৃথিবী তার কেন্দ্রমণ্ডল অর্থাৎ ভূগর্ভটা, আমাদের মাটির তলাটা কেমন অবস্থায় আছে আমরা দেখেছিলাম। গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তারপর ভূত্বক, সেগুলো অনেক ভাগ। তার টপিকগুলো আমি দিয়েছি মনে রাখার জন্য, কীভাবে মনে রাখবে নামগুলো। চলো, আজকে চ্যাপ্টারটা আমাদের খুব ডিটেলসে ভালো করে বুঝতে হবে। তাতে 2-3টে পার্ট হয়ে যাক, কোনো ক্ষতি নেই, আমরা বুঝে নেব। এই অধ্যায়টার নাম দিয়েছি অস্থিত পৃথিবী। সত্যি পৃথিবীটা কিন্তু কোনো স্থিত অবস্থায় নেই, এটাই কিন্তু অস্থিত অবস্থা। অর্থাৎ পৃথিবীতে কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছেই, কোথাও না কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে পৃথিবীর বাইরেও, পৃথিবীর ভেতরেও। আজ আমরা পৃথিবীর ভিতরটা দেখব। এখানটা দেখো, একটা স্মরণ বলে একটা আলোচনা করেছি আমি, কিন্তু ডিটেলসে যেখানটা যেটা আলোচনা করার আমি করে দেবো, যেখানটা একটু বাদ দেবো, যদি জানতে মন হয় সেখানটা পড়ে নেবে। আগে একবার ছবিগুলো দেখে নিই। অগ্নুৎপাত, সুনামি, ভূমিকম্প, ভূমিধস। দেখো, এই হিমানির সম্প্রপাত, পর্বত সৃষ্টি, ভূমিকম্প, পৃথিবী কোথাও না কোথাও নিয়মিত হয়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, বইয়েই লিখেছি। তো এই যে ঘটছে, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এর কারণ কি, কেন এরকম ঘটনাগুলো ভূমিকম্পই বা হচ্ছে, বা ভূমিকম্পে পূর্বাভাসটা আমরা কেমন করে পাবো, তাহলে তো আমরা রক্ষা পেয়ে যাই। এই কারণটাকে খুঁজে বার করতে গিয়ে ওরা একটা ভূপৃষ্ঠের চলন বা সরণের কথা বলেছে। সরণ তো আমরা জানি, মানে এক স্থান থেকে অন্য স্থানে সরলরৈখিক দূরত্বটাকে বলে সরণ, আমরা পড়েছিলাম। এখন আমাদের ভূপৃষ্ঠের চলনটা কি স্যার? পৃথিবীটা কি চলছে? না, পৃথিবীর, আমরা একটুখানি ভিতরে ঢুকে যাই, মানে বুঝিয়ে নিই জিনিসটা কেমন, চলনটা কেমন হয়। মনে করো তুমি জলে, পুকুরের মধ্যে অনেকগুলো কাগজের তৈরি কিছু করে, নৌকা টাইপের করে বা দোলা টাইপের করে ভাসিয়ে দিলে, সেগুলো তো আস্তে আস্তে সরে যায়, দেখেছো? স্থির পুকুরের জল আস্তে আস্তে সেটা সরছে, আবার দেখা যাচ্ছে কোনোটা কাছাকাছি আসছে দুটো, কোনোটা পাশাপাশি সরে যাচ্ছে। অর্থাৎ আরও দেখবে তোমরা, যদি বাড়িতে একটা বড় কড়াইয়ের মধ্যে, মানে আমরা যেটা বেগুনি খাই, যদি একটু ভাজি, দেখবো আমরা তলাটা গরম, তেলটা তো এমনি গরম থাকে, তাহলে সেই বেগুনিগুলো কেমন পাশাপাশি সরে যাচ্ছে আবার আসছে। পৃথিবী ভূগর্ভটা তো গলিত অবস্থাতেই আছে, তাহলে সেই জন্য কিন্তু কিছু অংশে পৃথিবী এক একটা প্লেট, আমরা যদি ওই পুকুরের দোলাগুলো বা পুকুরে ভাসমান নৌকাগুলোকে প্লেট মনে করি, তলাটা যে একটা আমি কাঠের কাগজের, মোটা কাগজে করেছি, সেটি প্লেট মনে করি, তাহলে প্লেটটা সরে সরে যাচ্ছে। এবার বুঝতে পেরেছো? চলো দেখো, এই যে পৃথিবীটা যে একসময় একটা ভূখণ্ড ছিল, গোটা পৃথিবীটাই একটা ভূখণ্ড ছিল, সেটা কিন্তু আমরা বলবো পাঞ্জিয়া, অর্থাৎ অখণ্ড স্থলভাগ। স্থলভাগের কোনো খণ্ড ছিল না। সত্যি তো, আমরা পৃথিবীটা যদি একবার তাকাই, পৃথিবীর গোটা মানচিত্রটা, ওয়াল মানচিত্র যদি তাকাই, দেখব যে খাঁজগুলো আছে, খাঁজগুলো দেখে মনে হয় আমেরিকার খাঁজের সঙ্গে আফ্রিকার খাঁজের একটা মিল আছে। আমরা ছবিটা আমাদের কাছে নেই, দেখো এই যে একটা খাঁজ তোমাদের দেখাবার আমি চেষ্টা করছি, অরিজিনাল ছবিটা নেই। এখানে দেখো, এই খাঁজটা মনে হচ্ছে না এখানে ঢুকেছিল, এটা ভেঙে বেরিয়ে গেছে, অর্থাৎ একটা প্লেট, এর একটা নিজস্ব প্লেট তলায় আছে, সরে এসেছে। এটাই কিন্তু পাঞ্জিয়া বলেছিল, অখণ্ড স্থলভাগ, তাকে বলা হয় পাঞ্জিয়া। অর্থাৎ পৃথিবীর সমগ্র স্থলভাগ, বিশাল ভূখণ্ডকে। আর প্যানথালাসা কি না, প্যানথালাসা হচ্ছে স্থলভাগ যদি একদিকে হয়ে যায়, জলভাগটাও তো একদিকে হয়ে যাবে।
সেটা কি গো? প্যানথ্যালাসা। বাহ, তাহলে আমরা বুঝে ফেললাম যে জলভাগ, বিশাল জলভাগ। তাহলে প্যানথ্যালাসা বললে বলবে, মানে আগে পাঞ্জিয়াটায় বলে দেবে সংজ্ঞাটা পৃথিবীর অখণ্ড স্থলভাগকে, আর দিয়ে বলবে বাকি যে জলভাগটা, সমগ্র জলভাগটা, সেটা কিন্তু প্যানথ্যালাসা। তাহলে প্যানজিয়া ভেঙে কিন্তু সঞ্চারিত হচ্ছে। কিন্তু এটা নয় আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, খাঁজগুলো দেখে এক সময় অখণ্ড মানে থাকলেও থাকতে পারে। কিন্তু এই যে ভূমিকম্প কেন হচ্ছে, তাহলে কেন হচ্ছে আমাদের অগ্ন্যুৎপাত, কেন হচ্ছে পর্বত সৃষ্টি, এর ব্যাখ্যা তোমাদের দিতে হবে প্যানজিয়া পারেনি। এই থিওরিক্যালের কোন তথ্য, তারপরে একটা ঘটনা এই যে মানে ব্যাখ্যা পাওয়া যায়নি, মহিসঞ্চরণ তত্ত্ব। এই প্যানজিয়া ঘটনাটা, ভেঙে যাওয়ার ঘটনাটা কিন্তু একটা মহিসঞ্চরণ তত্ত্বের মধ্যে আলোচনা করা আছে। এই তত্ত্বের মধ্যে কিন্তু আমরা পাইনি কেন ভূমিকম্প হয়, কেন আমাদের অগ্ন্যুৎপাত হয়, কেন আমাদের পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে, এটা কিন্তু তত্ত্বটা দিতে পারেনি বিজ্ঞানীরা বসেও নেই। এরা অক্লান্ত পরিশ্রম করছে, কেন ঘটছে, কেন ঘটতে পারে, কোথায় পরে ঘটবে, এরকম ভাবনা নিয়ে 1960 সালে, বেশি দিন আগেকার কথা নয়, পাত সংস্থান তত্ত্ব বেরিয়ে এলো। অর্থাৎ প্লেট, তলাকার প্লেট, যে প্লেটের কথা আমি একটু বললাম, সেই প্লেটের কথা বেরিয়ে এলো। যুগান্তকারী একটা আবিষ্কার এই পাত সংস্থান তত্ত্ব, যা প্রায় সমস্ত রকম ভূপ্রাকৃতিক বিষয়ের বিজ্ঞানসম্মতভাবে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে কেন ভূমিকম্প হয়। তাহলে এই বিজ্ঞানীগুলো দেখো, পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, এই নামগুলো একটু মনে রাখবে। এরা কিন্তু পাত সংস্থা নিয়ে গবেষণা করছে। তাহলে আমরা দেখলাম যে পাত একটা বা প্লেট একটা, অর্থাৎ এরকম ঘটনা কিন্তু রয়েছে। এগুলো বিজ্ঞানীরা কিছু শক্ত কঠিন খণ্ডে ভাগ আছে পাতগুলো, এগুলোকে বিজ্ঞানীরা একটা পাত বলেছেন, ভূত্বকের কিছু শক্ত অংশ, কঠিন অংশ। পাতগুলো খুব বেদ কম, অর্থাৎ চওড়াটা, যেটা লম্বা নয়, মানে যেটাকে আমরা একটা পাতার বেদ কতটা মোটা যেটা আমরা হাত দিয়ে দেখি না, দুটো আঙুল দিয়ে, সেটাকে বলা হয় বেদ টাইপের। তা বেদ খুবই কম, পাতলাগুলো 70 থেকে 150 কিমি মাত্র পুরো হয়। আর একটা দেখো, বহির্গুরুমণ্ডলে অ্যাথনোস্ফিয়ার স্তর পর্যন্ত পাতগুলো বিস্তৃত আছে। কোথায় বুঝতে পেরেছো? তলাটা তো একদম গরম অবস্থা, কেন্দ্রমণ্ডলটা বহির্গুরুমণ্ডলে বলেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আর একটু ওপরে। বেশ, তারপরে এই অ্যাথনোস্ফিয়ারের ওপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চালন হয়, সেই জন্য অ্যাথনোস্ফিয়ারে একটা পরিচলন স্রোত দেখা যায়। তো আমাদের এটা কিন্তু পড়েছিলাম যে অ্যাটমসফিয়ারে পরিচলন স্রোত তৈরি হয় আগের অধ্যায়টি। কেন হয়? ওখানে না পাতগুলো খুব আস্তে আস্তে সঞ্চালন হয়। শুধু ওখানে কেন, গোটা পৃথিবীর মধ্যেই পাতগুলো কিন্তু আস্তে আস্তে সঞ্চালন হয়, খুব ধীর গতিতেই হয়। চলো আমরা বুঝে ফেললাম। এখন আমরা দেখি যে পাতগুলো সীমানা বরাবর কখনো নিজের দিকে সরে যায়, আমরা তো দেখেছি যদি জলের মধ্যে ওইগুলো ভাসে কখনো নিজের দিকে আসবে, কখনো আবার পরস্পর থেকে দূরে সরে চলে যাবে। ঠিক আছে, যখন সরে আসবে তখন ঘর্ষণ হবে, এক জায়গায় যখন কাছাকাছি হবে, তারপরে কি হবে সেটা আমরা পরের পাতে আলোচনা করব। এখন আমরা দেখছি যে পৃথিবীতে মোট 6টি বড় পাত এবং 20টি মাঝারি এবং ছোট পাত মিলিয়ে আছে। 26টি মতো পাত আমরা দেখতে পাচ্ছি। হয়তো একটু অন্য বইয়ে এই জায়গাটা একটু আলাদা আছে, তবু আমরা দেখিনি। 6টি বড় পাত হলো ইউরেশীয় পাত, অর্থাৎ ইউরোপ মহাদেশের কথা আমরা জানি। স্যার এশিয়া মহাদেশও আছে আমরা জানি, হ্যাঁ, তাহলে এশিয়া মহাদেশের নাম নেই, কিন্তু তার জায়গায় ভারতের নাম আছে। তাহলে ইউরেশীয় পাত হলো, এশিয়া মহাদেশের মধ্যে ভারতীয় পাত হলো। তারপর দেখো আমেরিকা পাত একটা আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, আন্টার্কটিকা। আফ্রিকা একটা মহাদেশ, আন্টার্কটিকা একটা মহাদেশ, ইউরোপ একটা মহাদেশ। 6টার মধ্যে 4টে মহাদেশ আছে। দেখো
আমেরিকা একটা মহাদেশ, উত্তর আমেরিকা দক্ষিণে ভাগ আছে, ঠিক আছে, কিন্তু আমেরিকা একটা মহাদেশ। 4টে মহাদেশ, একটা সাগর, ভারত, ঠিক আছে। 6টা বড় পাত, ইউরেশীয় পাত। এবার দুবার শুনে নেবে, তাহলে কিন্তু তোমাদের এটা আলোচনার মধ্যে এসে যাবে। এবার আমরা দেখব পাতের চলন। একটু আগেই বলছিলাম, বারবার তোমরা কিন্তু ভাবনাটা নেবে, ওই জলের মধ্যে কিছু তোমরা ভাসিয়ে দিয়েছো। বেশ, পাতের সঞ্চরণ। এবার দেখো এইখানে যেটা আলোচনাটা আমাদের এইখানে পর্যন্ত আছে, সেটা হচ্ছে অপসারী অর্থাৎ গঠনকারী পাত সীমানা। তার মানে অপমান তো দ্রুত ছড়িয়ে পড়ে, অপসারী মানে তো একে দূরে সরে যাওয়া, আমরা জানি বেশি দূরত্ব হওয়া, অনুসূত্র কাছে আমরা পড়েছিলাম। তার মানে অপসারী যেখানে আছে সেখানে অপবাদ আছে। অপবাদ থাকা মানে জীবনটাকে একটা গঠন করার সময় আছে, অর্থাৎ গঠনকারী। তো অপসারী হচ্ছে গঠনকারী। পরশ পাথর আঘাত যদি কেউ কাউকে করে, সেটা জানবে একটা পরশ পাথর তার জীবনটা গড়ে দেওয়ার একটা জায়গা করে দিল। চলো আমরা দেখিনি। এই যে তোমরা আমাকে কমেন্ট করেছো, স্যার আগের ভিডিওটা ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদেরকে আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার। তাই দুটো পাত যদি একই দিকে দূরে সরে যায়, কি ঘটবে বলো তো? সেই কড়াইয়ে গরম বেগুনির কথাটা মনে করো, তাহলে তলাকার গরম তেলটা তো উপর দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। সেইটাই তোমাদের আগ্নেয়গিরি, সেটাই মানে আগ্নেয় উৎপাত। তখন হয়ে যাবে একদম আগ্নেয় উৎপাত, ভূমিকম্পর ঘটনা। অর্থাৎ কিছু না কিছু আমাদের লাভ হলো, তলাকার গরম জিনিসগুলো তো বেরিয়ে চলে এলো, ভূপৃষ্ঠের ওপর জমা পড়লো, ঠান্ডা হয়ে তো শিলায় পরিণত হবে, আগ্নেয় শিলা। সেইগুলো নিয়েই তো আমরা পাথর ভেঙে ঘর বাড়ি করবো, টুকরো টুকরো করে রেল লাইনে দেবো। সে তো আমাদের ভূপৃষ্ঠে কিছু উপকার করলো, গঠন করে দিয়ে গেল। সেই জন্যই বলছি গঠনকারী। তাহলে আবার দেখো, এরা যদি এটা না হয় কোনো স্থলভাগের ওপরে বেরুলো, তখন সেটা বেশ জমে গেল, বেশ বড় আমরা পাথর পাচ্ছি, ভালো কিছু। যদি সমুদ্রের জলের তলায় বেরোয় আগ্নেয়গিরি, জল তো রেডি হয়েই আছে, আয় বেরো দেখি, তোকে আমি ঠান্ডা করে দেবো, জল তাকে ঠান্ডা করে দেয়, সেই তলাতেই তার মুখটা বুজে যায় এবং সে দ্বীপ তৈরি করে দেয়, আর বেরোতে পারে না। সেইটা হয়ে গেল কিন্তু শৈলশিরা। দেখো আমি দেখাচ্ছি, এটা খুব জাহাজ চলাচলের প্রতি খুব বিপজ্জনক ঘটনা। যারা নাবিক তারা বুঝতে পারে না জলের তলায় কোথায় শৈলশিরা লুকিয়ে আছে। তলায় যদি একবার লেগে যায়, জাহাজ বুলক হয়ে যাবে। কিন্তু ভূপৃষ্ঠে তো একটা জিনিসের গঠন করে দিয়ে গেল, সমুদ্রের তলাতেই হোক, তাই গঠনকারী বলছি আমরা। মনে থাকবে, এটাই কিন্তু পরস্পর থেকে দূরে সরে যায় বলে বলছি আমরা অপসারী। এবার দেখো, এটা আটলান্টিক মহাসাগর আছে, ভারত মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগরের তলদেশে কিন্তু এই মানে এই ঘটনাগুলো ঘটে, আগ্নেয়োৎপাত ঘটে, ভূমিকম্প ঘটে এবং শৈলশিরা গঠন হয়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, দুটো পাত যদি পরস্পর থেকে দূরে সরে চলে যায়, তাকে আমরা বলবো স্যার অপসারী পাত সীমানা, আর না হলে বলবো স্যার গঠনকারী পাত সীমানা। অপবাদ কিন্তু গঠন করে দেয় জীবনকে অনেক সময়, ধৈর্য ধরে বোঝা যায়। তোমাকে কেউ আঘাত করলে জানবে সেটা পরশ পাথর তোমাকে ছুঁয়ে দিল। চলো আমরা তারপরে দেখি, দুটো পাত যদি একই জায়গায় একই দিকে হাঁটে কি ঘটবে। হ্যাঁ, এখানে আমাদের ভাবতে হবে, খুব ধ্যান সে শুনে গা একদম যেটা বলছি। পাত কিন্তু সমুদ্রের দুটো সামুদ্রিক পাত হতে পারে, পাত কিন্তু মহাদেশীয় এবং সামুদ্রিক হতে পারে, সমুদ্রের পাত হতে পারে, আবার দুটো মহাদেশীয় হতে পারে, দুটো সামুদ্রিক পাত হতে পারে, মহাসাগরীয় পাত হতে পারে, আবার দুটো মহাদেশীয় পাত হতে পারে, আবার একটা সামুদ্রিক একটা মহাদেশীয় ঘটতে পারে। এখন আমরা এইখানটা একটু পড়বো, এখানটা বাদ দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, লাইন বাই লাইন পড়তে হবে। বলছি দেখো, দুটো পাত যদি সংঘর্ষ হয়, দুটোই তো একই ওজনে থাকবে না, একটা হালকা থাকবে, একটা ভারী থাকবে। ভারীটা তলাতেই পড়ে যাবে, হালকাটা উপরে থাকবে, তখন ভারী যেটা নিম্নজিত হয়ে গেল সেটা গলতে শুরু করে দেবে,
আর গলতে শুরু করলেই সমুদ্র খাত সৃষ্টি হবে, পাতিক গলন হবে এবং সমুদ্র খাত সৃষ্টি হবে। তাহলে এ কিন্তু ভূপৃষ্ঠে কিছু গঠন করলো না, বরঞ্চ ক্ষয়ে দিয়ে গেল। ভূত্বকে বিনাশ ঘটানো, তাহলে একে বিনাশকারী বলবো। কাকে বিনাশকারী বলবো? যে দুটো সংঘর্ষ ঘটছে, অর্থাৎ অভিসারে মানে ঘটছে, তাই এটাই তো এখানে দিয়েছে, বিনাশকারী বা অভিসারী। সে সমুদ্র খাত সৃষ্টি করলো, পৃথিবীকে গলন করে দিল, পৃথিবীকে এ তো কিছু জমাতেই পারলো না। তাহলে দেখা যাচ্ছে, এবার আমরা দেখব দুটো পরস্পরমুখী পাত, সামুদ্রিক পাত যদি হয়ে থাকে, দুটোই কিন্তু সমুদ্রের জলের তলার পাত, একটা কিন্তু মহাদেশীয় পাত নয়। কি ঘটবে? সংঘর্ষ ঘটলে তাদের মধ্যে যে উপরে পলি ভাঁজ খেয়ে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ সৃষ্টি হবে। আমরা যে ছোট ছোট দ্বীপগুলোকে দেখি, লাক্ষাদ্বীপ, মিনিকয় দ্বীপ, কাবারত দ্বীপ, বিভিন্ন দ্বীপ আছে, সেই দ্বীপ সৃষ্টি হবে। কিন্তু ওইগুলো কিন্তু উদাহরণ নেই। উদাহরণ আছে আমাদের প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল বরাবর জাপান এবং সন্নিহিত দ্বীপপুঞ্জ। পূর্ব হবে না, এটা পশ্চিম। যে কেটে এটাকে পূর্ব করেছে ভুল করেছে, কারণ প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকেই কিন্তু জাপান, আর পূর্ব দিকে হলে কিন্তু এটা নয়, এটা যে কেটে করেছে আমি বলবো যে ভুল করেছে। তা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে জাপান এবং জাপানের সন্নিহিত অর্থাৎ দ্বীপপুঞ্জ যেগুলো গড়ে উঠেছে। জাপানকে আমরা জানি এশিয়া মহাদেশ থেকে পূর্বে অবস্থান, তারপরে প্রশান্ত মহাসাগর, তাহলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে পড়ছে। তো পশ্চিমে যে দ্বীপপুঞ্জ জাপানের কাছাকাছি সন্নিহিত দ্বীপপুঞ্জ বলছে না, জাপান এবং জাপানের সন্নিহিত দ্বীপপুঞ্জগুলো কিন্তু ওই দুটো সামুদ্রিক পাতের সংঘর্ষ হয়েছে, একটা মহাদেশীয় পাত ওখানে নেই। তাহলে একটা উদাহরণ আমরা পেলাম, দুটো সামুদ্রিক পাতের সংঘর্ষ। উদাহরণটা কোথায় আছে এবং কি ঘটনা ঘটে? বেশ, পাত দুটো একটি যদি সামুদ্রিক হয়, একটা যদি মহাদেশীয় হয়, কি ঘটবে? একটা সমুদ্রের পাত, একটা মহাদেশীয় পাত অর্থাৎ মাটির পাত, মাঝের পলি ভাঁজ হবে। আগেটা কি হয়েছিল? ওপরের পলি ভাঁজ হয়েছিল দুটো যখন সামুদ্রিক পাত ছিল। এর কিন্তু মাঝের পলিটা ভাঁজ হচ্ছে, খেয়াল রাখো, আমি বলেছি ধ্যান সে শোনেগা একদম। মাঝের পলিটা ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করছে। কখন করছে? একটা মহাদেশীয়, একটা মহাসাগরীয় পাত। উদাহরণ স্যার একটা বলে দিন, কোথায় আছে, আমরা কোনটা জানবো? হ্যাঁ, আমেরিকার পশ্চিম ভাগে রকি এবং আন্দিজ পর্বত আমরা দেখতে পাই। পৃথিবীর মানচিত্র তাকালি একদম আমেরিকার পশ্চিম দিকে বড় রকি পর্বত, বড় আন্দিজ পর্বত, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুটো নিয়ে আছে। কিন্তু তাহলে বুঝলাম যে ওটা মহাসাগরীয় এবং মহাদেশীয়। স্যার, দুটো মহাদেশীয় পাত যদি সংঘর্ষ ঘটে কি ঘটবে? একটু দেখিনি। দুটো মহাদেশীয় পাত দুটো যদি মহাদেশীয় হয়, তাহলে সমুদ্রের মাঝের সংকীর্ণ সমুদ্রের যে পলিটা, স্যার মহাদেশের মধ্যে সমুদ্র, হ্যাঁ মহাদেশের মধ্যে ছোটো ছোটো সাগর, মহাসাগর থাকে, উপসাগর থাকে, সেই যে পলিটা ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে, যেটা আমাদের হিমালয়, ওটা 33 সাগরের পলিটা ভাঁজ পড়ে গিয়েছিল। তার পাত দুটো স্যার কোথাকার ছিল? হ্যাঁ, একটা ছিল ইউরেশীয় পাত, একটা ভারতীয় পাত। 6টা পাত আমরা একটু আগে পড়লাম। ইউরেশীয় পড়েছিলাম, ভারতীয় পড়েছিলাম, আমরা আফ্রিকার পড়েছিলাম, মহাদেশ কটা বলি আগে, আন্টার্কটিকা পড়েছিলাম, প্রশান্ত মহাসাগরে পড়েছিলাম, ইউরোপটা আগে বললাম। তাহলে এই পাত কোটা যদি আমরা, একটা আমাদের পাত ছিল আমেরিকা পাত, আফ্রিকা আগে বলে দিয়েছি। তাহলে আমাদের এই পাত কোটা বুঝে ফেললাম। 33 সাগর ছিল, দুটো মহাদেশীয় প্লেট সংঘর্ষ ঘটল, ইউরেশীয় প্লেট এবং ভারতীয় প্লেট। হিমালয় পর্বত আজও নাকি গঠন করে, তাই আশেপাশে এখনো ভূমিকম্প দেখা যায়। বুঝতে পারলে? আশা করি কোনো অসুবিধা হওয়া উচিত নয়। আমি লাইন বাই লাইন এটাকে বলে দেওয়ার চেষ্টা করলাম। এবার চলো আমরা একটুখানি এই জায়গাটা দেখিনি। বলছে 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে, ভঙ্গিল পর্বত তো ভাঁজ পড়েই হয়, এবং কি মাঝের পলিটা আমরা দেখলাম, সেটা একটা মহাসাগরীয়
একটা মহাদেশীয়, আবার দুটো মহাদেশীয় তো হিমালয় পর্বত আমরা দেখলাম। তাহলে এই যেটা অনেক আগে হয়েছে সেটাকে বলছি নবীন। নবীনই তো হওয়া উচিত, সে তো আর মানে নতুন হবে না, মানে নবীন। আর যেগুলো, হ্যাঁ সেগুলো নবীন, এগুলো নবীন, নতুন হয়েছে। সেটাই হচ্ছে যেমন রকি, আন্দিজ, ইউরোপের আল্পস, হিমালয় ভারতের। আর যদি আরও আগে ধরি 20 কোটি বছর আগে, 1 থেকে 2.5 কোটি বছর আগে ধরেছিলাম। তাহলে আন্দিজে বেশি বয়স নয়, রকিরও বেশি বয়স নয়, হিমালয়েরও আমাদের বেশি বয়স নয়, 1 থেকে 1.5 2.5 কোটি বছর আগে। কিন্তু 20 কোটি বছর আগে যে পর্বত, ভঙ্গিল পর্বতটা সৃষ্টি হয়েছে সেটাকে বলছি আমরা প্রাচীন ভঙ্গিল পর্বত। ভারতে একটা আছে আরাবল্লী, যেখানে লুনি নদী আছে রাজস্থানে। এছাড়া ওরাল, অ্যাপেলেসিয়ান, এগুলো কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত। আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও ভারতের, সঙ্গে সঙ্গে আমরা আরাবল্লী দেবো। নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও ভারতের, হিমালয় দেব। তাহলে আমরা বুঝে ফেললাম স্যার এরকম পাতগুলো তো কেউ কাছাকাছি আসে, কিন্তু স্যার আমি পুকুরে দেখেছিলাম জলের নৌকা মতো করে দুটো আবার পাশাপাশি একই রকমভাবে চলছে, সরেও যাচ্ছে না আবার ধাক্কাও লাগছে না, অনেকটা স্যার পুকুরে চলে গেল। এরকম পাত কি চলে? হ্যাঁ সেরকম পাতও চলে, দুটো সংঘর্ষ কখনোই হয় না, পাশাপাশি এগিয়ে যায়। স্যার কোথায় আছে পৃথিবীর মধ্যে? এর ফলে কি সৃষ্টি হয়? এরপর ভূমিকম্প হতে পারে, চ্যুতির সৃষ্টি হয়। এই দেখো ছবিটা দেওয়া আছে, জায়গাটার নাম দেওয়া আছে সান আন্দ্রিজ চ্যুতি। এটাকে বলা হয় নিরপেক্ষ। এরা অভিসারীয় নয়, অপিসারীয় নয়, এরা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তাহলে স্যার 3 রকম পাত সীমানার কথা আমরা পড়লাম। হ্যাঁ 3 রকম পড়লে, একটা হলো অভিসারী, প্রথমটা অপসারী, যিনি আমাদের গঠন করেন কিছু না কিছু, অপমান দিল, আর তারপরে অভিসারী, তারপরে একটা নিরপেক্ষ যেটা আছে সান আন্দ্রিজ চ্যুতি। আমাদের গ্রিনল্যান্ডকে যদি পৃথিবীর মানচিত্রে তাকাই না, দেখতে পাবো প্রতিদিন কতটা করে সরছে দেখিনি। প্রশান্ত মহাসাগরের যে পাতটা আছে বছরে 10 সেন্টিমিটার, সেন্টিমিটার মানে তো আমরা স্কেল দেখেছি সেন্টিমিটার আমরা, তা 1 বছরে 10 সেন্টিমিটার সরে যাচ্ছে। এটা কিন্তু অনেকটাই মনে রাখবে। এটা যে 10 সেন্টিমিটারটা মনে করছে সামান্য কিছু, তাও না। একসময় দেখা যাবে যে গ্রিনল্যান্ডের সঙ্গে আমেরিকা যুক্ত হয়ে গেছে, গ্রিনল্যান্ড অনেকটা সরে সরে যাচ্ছে। আর আমেরিকান পাত সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেমি। তবে পাতের চলনের ফলে ভূমিকম্প, অগ্নুৎপাত, ধস এদের নজরে আসে। এটাই কিন্তু আমাদের এখানে আলোচনা হয়েছে। তো আজকে আমরা অনেকটা আলোচনা করলাম। ডিটেলসে ধারণা দিতে গেলে একটু আলোচনা করতেই হবে। আমি পরবর্তী পার্টে তোমাদের এই অগ্নুৎপাত সম্পর্কে আর একদম ডিটেলসে ধারণা দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।